সমদ্বিপ কোণ কাকে বলে? যখন দুটো সরলরেখা, ধরো এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, ও বিন্দুতে এসে ছেদ করলো, এতে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটে কোণ তৈরি হলো। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি জ্যামিতির ক্লাস। তো তোমরা অনেকেই বলেছিলে যে ম্যাম জ্যামিতির ক্লাস দিন, জিওমেট্রি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ক্লাস। আমরা প্রথমেই জ্যামিতির থিওরিটা খুব ভালো করে শিখবো, আর যেখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেগুলোও এক এক করে দেখবো। তো দেখতেই পাচ্ছ জ্যামিতিকে আমি চারটে ভাগে ভাগ করে দিয়েছি। কি কি? প্রথম আসছে রেখা ও কোণ, দ্বিতীয় আসছে ত্রিভুজ, তৃতীয় চতুর্ভুজ, আর চতুর্থ বৃত্ত। এবং এই প্রত্যেকটা আমরা শিখবো এক এক করে। আজকে আমরা শুরু করব রেখা ও কোণ থেকে, মানে জ্যামিতি ক্লাস 1। জ্যামিতিটা আমি একদম আলাদা করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, জ্যামিতি ক্লাস 1-এ রেখা ও কোণ শিখবো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আর তার সাথে বলে রাখি, যারা আজকে চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকেও দেখছো তারাও কিন্তু ইউটিউব থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও ক্লাসেস পাওয়ার জন্য। তো চলো দেরি না করে আজকের প্রথম টপিক দেখে নেওয়া যাক। প্রথম কি আছে? রেখা ও কোণের মধ্যে বিন্দু। তো তোমরা কি জানো যে বিন্দু কাকে বলে? ধরো আমি এই বোর্ডের উপরে এই একটা ডট দিলাম, এটাকে আমরা বিন্দু বলছি। কেন বিন্দু বলছি? তার কারণ হলো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এর কোনো দৈর্ঘ্য নেই, একে আমি মাপতে পারবো না, এর কোনো প্রস্থও নেই, এর কোনো উচ্চতাও নেই, তবুও তোমরা দেখতে পাচ্ছ, তার মানে এর একটা অবস্থান আছে। তাই জন্যই একে বলা হচ্ছে বিন্দু। তাহলে বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এবার আমি আসছি রেখা। বিন্দুর চলার পথকেই কি বলা হয়? রেখা। দেখো এই যে রেখাটা, এর মধ্যে অনেকগুলো বিন্দু পরপর রয়েছে। এই বিন্দুগুলো কি হচ্ছে, এই দিকেও যতটা বাড়তে পারে এই দিকেও ততটাই বাড়তে পারে। দেখো দুদিকে দুটো তীর চিহ্ন আছে, তাহলে একে বলা হবে রেখা। তো একটা জিনিস খেয়াল রাখবে, রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই, দুদিকে আমরা চাইলে যত ইচ্ছা বাড়িয়ে দিতে পারি। কিন্তু এই রেখার থেকে মাঝের একটু অংশ যদি আমরা কেটে নিয়ে নিই, তাহলে জিনিসটা কীরকম হবে? দেখো এর দুটো কিন্তু প্রান্তবিন্দু আছে, এর কিন্তু দুদিকে আমরা আর বাড়াতে পারবো না। একে তখন নাম দেওয়া হয় রেখাংশ। তাহলে রেখার নির্দিষ্ট পরিমাণ অংশকে বলা হয় রেখাংশ। এবার চলে যাব রাশি। যদি কোনো রেখাংশের এক প্রান্ত স্থির রেখে অপর প্রান্ত যতদূর খুশি বর্ধিত করা যায় তাকে রাশি বলে। যেমন ধরো এইটা দেখতে পাচ্ছ, এর একদিকে কি আছে? এন্ড পয়েন্ট রয়েছে বা প্রান্তবিন্দু রয়েছে, অন্যদিকে তুমি যত চাইছো এখানে বাড়াতে পারো, তাহলে একে বলা হচ্ছে রাশি। সাথে সাথে ইংলিশটাও বলে দিই, রেখা মানে লাইন, রেখাংশ মানে লাইন সেগমেন্ট, রাশি মানে রে। তো এই হচ্ছে আমাদের তিনটে। পার্থক্যটা আরেকবার বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শুনে নাও। রেখা কি? যার কোনো প্রান্তবিন্দু নেই, দুদিকে বাড়ানো যায়। রেখাংশ কি? যার দুটো প্রান্তবিন্দু আছে, কোনো দিকে বাড়ানো যায় না। রাশি কি? যার একটা প্রান্তবিন্দু আছে, অন্য দিকে যত ইচ্ছা বাড়ানো যায়। এই হচ্ছে রেখা, রেখাংশ আর রাশি। আশা করি সবার বোঝা গেল। এবার চলে যাব আমাদের পরবর্তী টপিক। আর যাদের মনে হচ্ছে ম্যাম এই থিওরিগুলো নিয়ে আমরা কি করবো, এখানে কি সংজ্ঞা আসবে পরীক্ষায়? না, সংজ্ঞা আসবে না, তবে এখান থেকে কিন্তু ছোট ছোট পয়েন্ট নিয়ে প্রশ্ন আসতেই পারে। এবং এক একটা কি প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওটা যত চলতে থাকবে তত তোমরা বুঝতে পারবে। এবং এই নামগুলোও কিন্তু খুব ম্যাটার করে। যখন তোমাদের একটা জ্যামিতির প্রশ্ন আসছে, কোথাও ধরো বলা আছে একটা রাশি, আর তুমি জানোই না যে এটা কি জিনিস, তখন কিন্তু অঙ্কটাও করে আসতে পারবে না। তাই জন্যই জ্যামিতিতে তোমাদের থিওরিটা জানা ভীষণ ভীষণ জরুরি। ওকে, তো চলো পরের পয়েন্টে যাচ্ছি। যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তবে তাদেরকে সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন্স বলে। আমরা আমাদের চারপাশে সবসময় এই প্যারালাল লাইন্স দেখছি, কোথায় বলো তো? দেখি কে কে জানো, সবাই একটু কমেন্টে রিপ্লাই দিয়ে দাও তো, জলদি জলদি কমেন্ট করে দাও তো, দেখি তোমরা কে কে জানো যে আমাদের চারপাশে কোথায় দেখছি আমরা প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা। যারা অলরেডি ভেবে ফেলেছো যে ম্যাম রেল লাইনে তো দেখি, তারা একদম ঠিক ভেবেছো যে রেল লাইন হলো এমন একটা জায়গা যেখানে কি হচ্ছে, দুটো সবসময় সমান গ্যাপ বজায় রেখে, সমান দূরত্ব বজায় রেখে চলতেই থাকছে, কখনো একে অপরকে কি করছে? ছেদ করছে না, মানে একে অপরকে ছুঁচ্ছে না, তো ছোঁয়া লাগছে না। তার মানে কি? সেক্ষেত্রে এই দুটো সরলরেখাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আমি একটু নাম দিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। ধরো আমি বললাম এটা হচ্ছে এবি সরলরেখা, আর এটা হচ্ছে সিডি সরলরেখা। এটা আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল সরলরেখা। এটাকে কি করে লিখতে হয়? এবি
প্যারালাল টু সিডি। এই যে দুটো দাড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। এর সাথে কি আছে? আচ্ছা, সমান্তরাল যখনই শিখছো এর সাথে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে লম্ব সরলরেখা। লম্ব কাকে বলা হয়? যখন একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা একদম খাড়াভাবে দাঁড়িয়ে থাকে 90 ডিগ্রি কোণ করে, তখন তাকে বলা হয় লম্ব। এখানে ধরো আমি বললাম এ বি সরলরেখা সিডি এর উপর লম্ব। এটাকে কিভাবে লেখা হয় বলো তো? এ বি পারপেন্ডিকুলার টু সিডি। এখানে যে লম্ব, এটার যে চিহ্ন সেটা হচ্ছে এই উল্টানো টি এর মতো দেখতে হয়, ঠিক আছে? তো আমরা সমান্তরাল সরলরেখা শিখলাম, আমরা লম্ব শিখলাম। এবার চলে আসছি ছেদক বা ভেদক। যখন দুই বা তার বেশি সরলরেখা এরকমভাবে থাকে আর একটা বাইরে থেকে সরলরেখা এসে ওদেরকে কেটে দিয়ে চলে যায় বিভিন্ন বিন্দুতে, তখন তাকে বলা হয়, এই যে নতুন যে সরলরেখাটা, ধরো এটার নাম দিলাম আমি সিডি, একে বলা হবে তখন ভেদক বা ছেদক। তাহলে সিডি কে বলা হবে ভেদক বা ছেদক। এটা আর কিভাবে তৈরি হতে পারে? ধরো দুটো সরলরেখা এই সমান্তরাল না, জাস্ট এরকমভাবে রয়েছে এবং একটা লাইন এসে এদেরকে কেটে দিল, তখনও কিন্তু একে বলা হবে ভেদক বা ছেদক। আশা করি সবার বোঝা গেল। নেক্সট আমরা চলে যাব যে কোণ। কোণ কাকে বলে? দুইটি রেখাংশ কোনো এক বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। মানে এই যে মাঝের জায়গাটা, এটাকে আমরা বলি কি? কোণ। এই মাঝের জায়গাটা হচ্ছে কি? কোণ। এবার কোণ কত ধরনের হয় সেটা আমরা এক এক করে দেখব। প্রথম আসি যে কোণের প্রকারভেদ সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণ কাকে বলে সেটা শুরু করব। সূক্ষ্ম কোণের ইংলিশ হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। কেমন দেখতে হয়? যেমন ধরো এই কোণটা, এই কোণটা ধরো আমি ধরে নিলাম এটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি কি 90 এর থেকে ছোট? তাহলে এই কোণটাকে বলা হবে একটা সূক্ষ্ম কোণ। কিভাবে লেখা হয় কোণ? ধরো এটা এ বি সি। এই কোণটাকে লেখার নিয়ম হচ্ছে, এই যে যেখানটায় কোণটা তৈরি হলো যে বিন্দুতে, সেই বিন্দুটাকে মাঝখানে লিখবে। এটাকে তুমি এবিসি কোণও বলতে পারো অথবা তুমি এটাকে সিবিএ কোণও বলতে পারো, ঠিক আছে? তবে বি যেন মাঝখানে থাকে, কারণ এখানে কোণটা তৈরি হয়েছে। আর এর মান কত? 30 ডিগ্রি। এবার এই যে আমরা সূক্ষ্ম কোণ দেখলাম, আমি চলো তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এই যে আমার হাতে একটা রিমোট আছে এসির, এটা ধরলাম একটা সরলরেখা, আর এই পেনটা আর একটা সরলরেখা। তাহলে সূক্ষ্মকোণ কিভাবে তৈরি হবে? যখন আমি এইভাবে কোণটাকে ধরবো, এইভাবে সরলরেখাটাকে ধরবো, এর মাঝের কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবার এই যে পেনটা এই সরলরেখাটাকে আমি আস্তে আস্তে সরাচ্ছি, সরাতে সরাতে এমন এক সময় আসবে যখন কিনা এর উপর এটা একদম সোজাভাবে খাড়াভাবে দাঁড়িয়ে থাকবে, মানে 90 ডিগ্রি তৈরি করবে। যখনই এটা 90 ডিগ্রি তৈরি করলো তখন কিন্তু এর নাম আর সূক্ষ্মকোণ হবে না, তখন এর নাম হয়ে যাবে সমকোণ। তাহলে কি বললাম? যে 90 ডিগ্রি পরিমাণ কোণকে সমকোণ বলে, অথবা একটি রেখাংশের ওপর অপর একটি রেখাংশ লম্বভাবে পতিত হলে তাকে বলা হয় সমকোণ। আশা করি বোঝা গেল যে 90 ডিগ্রি হলে তার মানে কি হয়ে তৈরি হলো? সমকোণ তৈরি হলো। এবার চলে আসছি পরবর্তী পয়েন্টে, স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কাকে বলে ভাবো? আমরা সূক্ষ্মকোণ থেকে শুরু করেছিলাম, আবারও দেখি, এটা ছিল আমার সূক্ষ্মকোণ, এটা সোজা হলো, এটা হয়ে গেল সমকোণ। এবার একে আরেকটু এই দিকে সরিয়ে দেব, এইবার মাঝে যে কোণটা তৈরি হলো সেটাকে বলা হয় স্থূলকোণ। তাহলে স্থূলকোণের সংজ্ঞা কি? যে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। এক্সাম্পল কি? ধরো আমি বলছি এটা হচ্ছে 130 ডিগ্রি, তাহলে এটা একটা স্থূলকোণ। 180-র মধ্যে 90 এর বড়, 180 ছোট, এরকম সব কোণই হচ্ছে স্থূলকোণ। কে কে হতে পারে? 150 হতে পারে, 130, 132, 133, যত নিতে পারি আমি, ঠিক আছে, 100, তখন সবই হয়ে যাবে স্থূলকোণ। তাহলে আমাদের এই অবধি আমরা জানলাম সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। আর কি তৈরি হতে পারে? এই তিনটেই হচ্ছে আমাদের মেন কোণ, কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক কোণ তৈরি হতে পারে। যেমন ধরো এই যে আমরা লাস্ট কোথায় ছিলাম? এখানে সূক্ষ্মকোণ। এবার এই লাইনটাকে আমি আরও সরাচ্ছি, আস্তে আস্তে আমি এই লাইনটাকে এই লাইনের সমান করে দিলাম, মানে একই সাথে ওরা দুজন মিট করে গেল একটা পয়েন্টে, তখন তৈরি হবে একটা সরল রেখা। আর আমরা জানি যে একটা সরল রেখার মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। তোমাদের পরীক্ষায় কিন্তু এটাও জিজ্ঞাসা করতে পারে, একটা যে সরল রেখা আছে তার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি। বা তোমাদের বললো যে নিম্নলিখিত কোণ কোনটি এখানে সূক্ষ্মকোণ, তখনও তোমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে কোণটা তৈরি হলো একে বলা হচ্ছে 180 ডিগ্রি, আর এরই নাম দেওয়া হয়েছে কি? সরল কোণ। ওকে, তাহলে এই অবধি আমরা জানলাম সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ। এবার পরেরটায় যাব। আমার এইখানে ছিল সরল কোণ, এবারে এই লাইনটাকে আমি আরও নিচের দিকে নামাচ্ছি। এখন যে কোণটা তৈরি হবে তার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। চলো দেখা যাক। যেমন এই কোণটা 180-র থেকে বড়, 360-এর থেকে ছোট, সব কোণই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কীরকম?
এই যে বাইরের দিকে যে কোণটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর সবার শেষে আমরা জানবো সম্পূর্ণ কোণ কখন হবে, যখন 360 ডিগ্রি কোণ তৈরি হবে তখন তাকে বলা হয় সম্পূর্ণ কোণ। কখন তৈরি হয় তোমার বলো তো, বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো, কখন 360 ডিগ্রি কোণ তৈরি হয়? আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে এবং সেটাই হচ্ছে কি সম্পূর্ণ কোণ। তাহলে কোণ থেকে কিন্তু তোমাদের ছোটোখাটো যে কোনো প্রশ্নই আসতে পারে, আর যদি একদম ডাইরেক্ট ইনফরমেশন থেকে প্রশ্ন নাও আসে তাও কিন্তু তোমাদের এগুলো ব্যবহার করে অঙ্ক করতে হতে পারে। এবার কোন পরীক্ষায় কীরকম সেটাও একটু হিন্টস আমি দেবো অবশ্যই। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য পড়ছো তাদের কিন্তু এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তৈরি হতে পারে। ধরো বললো যে নিম্নলিখিত কোন কোনটি স্থূল কোণ, বলে অপশান দেওয়া থাকলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 100 ডিগ্রি আর 12 ডিগ্রি। তো সেখান থেকে তোমার চুজ করে নিতে হবে অপশান কোনটা। তো তার জন্য তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। তোমরা যদি পিআইপিএসসির অন্যান্য পরীক্ষা দাও, যেমন ধর আমি যদি বলি ক্লার্কশিপ দিচ্ছ, ক্লার্কশিপে জেনারেলি জিওমেট্রি থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন আসে না, আসলেও এই ধরনেরই আসবে, একদম ইনফরমেটিভ কোশ্চেন। ধরো তুমি পুলিশের এক্সাম দিচ্ছ, ওখানে কিন্তু আবার তোমার এগুলো ব্যবহার করে অঙ্ক সমাধান করতে হয়। সেটাও আস্তে আস্তে যদি তোমরা কেউ থেকে থাকো যারা পুলিশের পরীক্ষাও দেবে তারা বলবে, আমি বলে দেবো, ঠিক আছে? তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী পয়েন্ট কি আছে। আমরা রেখা জানলাম, কোণ জানলাম, এবার চলে আসছি যে আরও কিছু কোণের ব্যাপারে জানতে। প্রথমত আমরা শিখব যে পূরক কোণ কাকে বলে আর সম্পূরক কোণ কাকে বলে। খুব সহজে বুঝবে, পূরক আর সম্পূরক দুই ভাই, ঠিক আছে? পূরক আর সম্পূরক দুই ভাই, একজন হচ্ছে 90 আর একজন 180, 90-এর দ্বিগুণ, দুটো 90 মিলে একজন আর একজন হচ্ছে শুধু 90। কিভাবে মনে রাখবে? যে পূরক সেই কোণ দুটো, বলছে পূরক কোণ কিন্তু একটা কোণ না, দুটো কোণ। কোন দুটো কোণ? যাদের সমষ্টি এক সমকোণ। এক সমকোণ মানে কি? আমরা আজকেই শিখলাম সমকোণ মানে 90 ডিগ্রি। তার মানে যে দুটো কোণের যোগফল, সমষ্টি মানে যোগফল 90 ডিগ্রি হবে তাকে বলা হয় একে অপরের পূরক কোণ। যেমন ধরো আমি বললাম 30 ডিগ্রি কোণ আর 60 ডিগ্রি কোণ, এই দুটো কোণকে যদি আমি যোগ করে দিই তাহলে কত হয়? 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি যে কোণটা তৈরি হলো তখন আমি বলতে পারি যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি একে অপরের পূরক কোণ। একইভাবে আমি যদি বলি 45 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে 45 আর 45কেও আমরা বলতে পারি একে অপরের পূরক কোণ। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে 70 ডিগ্রির পূরক কোণ তাহলে কি হবে বলো তো? 70 ডিগ্রির পূরক কোণ কি হবে আমরা কি করে বের করতে পারবো? 90 থেকে 70 বাদ দিয়ে দেবে, বাদ দিলে কত থাকে? 20 ডিগ্রি। কি করবে? 90-এর থেকে বিয়োগ করে দেবে 20 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রির পূরক কোণ কত? 20 ডিগ্রি। আশা করি সবার বোঝা গেল। এবার আসছে সম্পূরক কোণ। দুইটি কোণের সমষ্টি যখন দুই সমকোণ, এক সমকোণ মানে যদি 90 ডিগ্রি হয়, দুই সমকোণ মানে 180 ডিগ্রি হবে, তখন কোণগুলোকে একে অপরের সম্পূরক কোণ বলা হবে। তাহলে পূরক কোণ মানে কি? যখন দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। সম্পূরক কোণ মানে যখন দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। চলো আমরা এক্সাম্পল নিই। ধরো রয়েছে 130 ডিগ্রি আর 50 ডিগ্রি, এদের দুজনকে যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি যে এরা একে অপরের সম্পূরক কোণ। 130 আর 50 একে অপরের সম্পূরক কোণ। আশা করি বোঝা গেল, ঠিক আছে? তো পূরক কোণ জানলাম, সম্পূরক কোণ জানলাম। এবার আমরা আসছি সন্নিহিত কোণ কাকে বলছে দেখে নাও। দুটো কোণকে সন্নিহিত কোণ বলা হয় যদি তারা একটি সাধারণ শীর্ষবিন্দু, একটি সাধারণ দিক ভাগ করে এবং তারা ওভারল্যাপ করে না। সহজ ভাষায় বলি, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি। ধরো তোমার বাড়ি আর তোমার পাশের বাড়ি, কখন আমরা সন্নিহিত বলবো? যদি তোমার আর তোমার পাশের বাড়ির একটাই পাঁচিল থাকে, তবে তোমাদের দুটো বাড়িকে আমি সন্নিহিত বলতে পারবো। ঠিক সেরকমই যদি একটা কোণ থাকে, ধরো আমি এখানে একটা কোণ আঁকলাম, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটোকে কিন্তু আমরা সন্নিহিত বলতে পারবো না, কারণ এদের পাঁচিল একই নেই। যদি আমি এরকম আঁকি, এই একটা কোণ আর এই একটা কোণ, দেখো এই দুটো কোণে এবি দেখো একটাই লাইন, যেটা কিনা দুটো কোণেই রয়েছে। তাহলে এবিকে আমি পাঁচিল বলতে পারি, এবি পাঁচিলের এই পাশে একটা বাড়ি, এবি পাঁচিলের এই পাশে একটা বাড়ি। তাহলে এখানে এই দুটো কোণকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ, যার একটা সাধারণ বাহু আছে আর একটাই শীর্ষবিন্দু বি রয়েছে, ঠিক আছে? আশা করি এই তিনটে ক্লিয়ার হলো। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন আছে,
30 ডিগ্রি এর পূরক কোণ কত? প্রত্যেকে কমেন্টে 1 নাম্বার লিখে উত্তর দেবে। প্রত্যেকে কমেন্ট করবে 1 নাম্বার লিখে এই 30 ডিগ্রির পূরক কোণ কত, সেই উত্তরটা লিখে আমাকে জানাবে। আমি বলে দেবো কার কারটা ঠিক হচ্ছে, ঠিক আছে? চলো এবার চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। তো পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, যে তোমরা যদি মনে করো যে এই যেমন জ্যামিতির ক্লাস যেমন আমি তোমাদের এখানে করাচ্ছি, আরও অনেক ডিটেলস ক্লাসের তো দরকার হয়, তোমাদের যদি মনে হয় যে তোমরা ক্লাস করতে চাইছো আমাদের সাথে, তাহলে তোমরা যোগাযোগ করো 9088890010 নাম্বারে। আমাদের অফলাইন অ্যান্ড অনলাইন বোথ ক্লাসের ব্যবস্থা আছে, তোমরা কল করে জেনে নিতে পারো। অনলাইনে যদি তোমরা করতে চাও, বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ রয়েছে আমাদের বাংলার সব পরীক্ষার জন্য, এবং সেখানে তোমরা পুরো 1 বছরে মাত্র 689 টাকায় প্রিপারেশন নিতে পারবে। তোমরা যদি অফলাইনে আমাদের সামনে বসে ক্লাস করতে চাও, সেটাও অবভিয়াসলি অনেকগুলো ব্যাচেস আমাদের চলছে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওখানে প্রত্যেক মাসে 500 টাকা ফিজে তোমরা পড়তে পারবে আমাদের কাছে। এছাড়া যদি তোমরা মনে করো যারা আইসিডিএসের জন্য পড়ছো, অঙ্গনবাড়ি কর্মী সহায়িকার জন্য পড়ছো, তারা যদি মনে করো যে না ক্লাসের টাইম নেই, আমরা শুধু নোটস নেব, সেটাও নিতে পারো। নোটস তোমরা পেয়ে যাবে 98 টাকায়, অল সাবজেক্টের নোটস। সিমিলারলি তোমাদের জন্য রচনা আছে 30 টাকার মধ্যে, তোমরা রচনারও সেট পেয়ে যাবে, 10টা করে রচনা আছে। মক টেস্ট নিতে পারো, যে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, তার সমাধান কিভাবে করবে, তার একটা সেট রয়েছে 40 টাকা, সেটাও নিতে পারো, ঠিক আছে? তো তোমরা যদি এগুলো নিতে চাও তাহলে কি করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনতে পারো। আমাদের প্রতিষ্ঠা যে অ্যাপটা রয়েছে, তোমরা যে কেউ গুগল প্লে স্টোরে যাবে, প্রতিষ্ঠা বলে সার্চ করবে, অ্যাপটা ইনস্টল করবে, করে ওখানে দেখবে অনেক ফ্রি এর ক্লাস, ফ্রি ভিডিও সব দেওয়া আছে তোমাদের জন্য। ওগুলো দেখবে, দেখে তোমাদের ভালো লাগলে এগুলো পারচেস করতে পারো। আর কেউ যদি মনে করো যে ডাইরেক্টলি এগুলো কিনতে চাইছো আমাদের থেকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো 9088890010, এবং তোমরা কোন পরীক্ষার জন্য কিনতে চাইছো সেটা বলবে, ওখানে যিনি আছেন উনি গাইড করে দেবেন যে কিভাবে কি কিনতে পারো, তোমরা কিভাবে পড়তে পারবে, ঠিক আছে? তাহলে আশা করি সবার বোঝা গেল এই পর্যন্ত। তো এরপরে আর কয়েকটা টপিক রয়ে যাচ্ছে, সেটা আমি যাব। চলো এবার দেখা যাক পরবর্তী পয়েন্ট। আমরা দেখলাম যে 30 ডিগ্রির পূরক কোণ কত। এবার আসছি বিপ্রতীপ কোণ কাকে বলে। যখন দুটো সরলরেখা, ধরো এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, ও বিন্দুতে এসে ছেদ করলো, এতে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে কোণ তৈরি হলো। কি কি কোণ তৈরি হলো দেখো, এখানে আমার 1 নম্বর কোণ তৈরি হলো এওসি, 2 নম্বর কোণ তৈরি হলো বিওসি, 3 নম্বর কোণ তৈরি হলো বিওডি, আর 4 নম্বর কোণ তৈরি হলো এওডি। এই যে 4টে কোণ তৈরি হলো, এর যে বিপরীত কোণগুলো মানে 1 আর 3, এরা দুজন সমান হবে। একইভাবে 2 আর 4 এরা দুজন সমান হবে। তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় একে অপরের বিপ্রতীপ কোণ। কি বলা হচ্ছে? দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয়, এই যে 4টে দেখলে, তাদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। মানে 1 আর 3 বিপ্রতীপ, 2 আর 4 বিপ্রতীপ। আশা করি সবার বোঝা গেছে, ঠিক আছে? চলো তাহলে আমি ডিলিট করলাম। এছাড়া আমাদের আর ছোট্ট কয়েকটা পয়েন্ট রয়ে গেল একান্তর আর অনুরূপে, যেটা আজকে আমি বলবো না, ঠিক আছে? পরের দিন তোমাদের ক্লাসে একান্তর আর অনুরূপ কোণ নিয়ে আশা করি আবারও ডিসকাস করা যাবে, আর আমাদের ব্যাচের স্টুডেন্টদের জন্য তো রয়েছেই। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তোমাদের আর যা যা ক্লাস প্রয়োজন মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না, তোমাদের প্রত্যেকের জন্য আমি সব ক্লাস নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই আসলাম, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।